মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার 63 পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম কুন্তী তাঁর প্রথম পুত্রকে বেতের পেটিকায় শুইয়ে অশ্ব নদীর জলে ভাসিয়ে দিয়েছেন। সেই পেটিকা ভাসতে ভাসতে অশ্ব নদী থেকে চর্মোন্নতি নদী হয়ে যমুনা নদী হয়ে এসে গঙ্গায় পড়েছে। অবশেষে গঙ্গা এবং চম্পা নদীর মিলনস্থলে পৌঁছে মহারাজ ধৃতরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সারথী অধিরথ এবং পত্নী রাধার হাতে এসে পড়েছে সেই পেটিকা। সন্তানহীন দম্পতি অধিরথ এবং রাধা এই দৈব শিশুকে ভগবানের দান হিসাবে গ্রহণ করে নিজেদের পুত্র হিসাবে পালন করা শুরু করলেন। এদিকে যখন মহারাজ আর্যকসূরের প্রথমা কন্যাটি অলৌকিকভাবে একটি পুত্র লাভ করেও সমাজের ভয়ে জলে ভাসিয়ে দিচ্ছেন, তখন খোদ মথুরায় আর্যকসূরের প্রথম পুত্র বসুদেব সস্ত্রীক কংসের কারাগারে আবদ্ধ হয়ে আছেন। মথুরার সর্বাধিনায়ক মহারাজ কংস একে একে তাঁর 6টি পুত্রকে মাতৃক্রোড় থেকে টেনে এনে নৃশংসভাবে মেরে ফেলেছেন। দেবকীর সপ্তম পুত্র জন্মানোর আগেই পৌরাণিকেরা চরম অলৌকিকতার আশ্রয় নিলেন। অঘটন ঘটন পটীয়সী যোগমায়া দেবকীর সপ্তম গর্ভ আকর্ষণ করে স্থাপন করলেন বসুদেবের অন্য পত্নী রোহিণীর উদরে। পৌরজনেরা জানল দেবকীর গর্ভ নষ্ট হয়ে গেছে। আমরা জানি বসুদেবের পত্নী রোহিণী কুরুবংশের কন্যা। মহারাজ শান্তনুর মেজ দাদা বাল্মীকের মেয়ে বলে তিনি পরিচিত। কংসের কাকা দেবকের 7 মেয়ের সঙ্গে বিয়ে হবার আগেই পুরু ভরতবংশের 5টি মেয়ের সঙ্গে বসুদেবের বিয়ে হয়েছিল। রোহিণী এদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন। অলৌকিকতায় বিশ্বাস করলে মানতেই হবে যে ভগবতী যোগমায়া দেবকীর সপ্তম গর্ভটি আকর্ষণ করে রোহিণীর উদরে সংস্থাপন করলেন এবং রোহিণীর গর্ভে বসুদেবের সপ্তম পুত্রটি বেঁচে পড়তে রইল। কংসের চরেরা কংসকে খবর দিল দেবকীর গর্ভ নষ্ট হয়ে গেছে। এইখানে নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন যে অলৌকিকতার আশ্রয় না নিয়েও ঘটনাটা ব্যাখ্যা করা যায়। অবশ্য তার জন্য অন্যান্য পুরাণগুলিকে প্রমাণ হিসাবে মানতে হবে। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন দেবকীর 6টি সন্তান যেভাবে পরপর কংসের হাতে বিনষ্ট হয়, সেই পরম্পরার মধ্যে সরল পৌরাণিকেরা কিছু অতিশয়োক্তি করে থাকতে পারেন। কেন? অলৌকিকতায় বিশ্বাস না করলে আমাদের কতগুলি যুক্তি মাথায় রাখতে হবে। প্রথমেই মনে রাখতে হবে যে বসুদেব কংসেরই রাজভবনে তাঁরই কাকা দেবকের মেয়ে বিয়ে করতে গিয়ে রাজরোষে কারাগারে আবদ্ধ হন। কংসের হাতে দেবকী বসুদেবের 6টি সন্তান নিহত হবার ঘটনাকে আমরা অতিশয়িত বিবরণ বলে মনে করি, কারণ মহাভারতের উত্তর ভাগ খিল হরিবংশে এই 6টি ছেলের পূর্বজন্মের একটা কাহিনী বলা আছে। সেখানে দেখা যাচ্ছে দেবকীর এই শিশুপুত্রগুলি পূর্বজন্মে কালনেমির পুত্র ছিলেন। তারা সকলেই দানব। হরিবংশ এই দানবদের একত্রিতভাবে নাম দিয়েছে স্বরগর্ভ বলে। এরা নাকি ব্রহ্মার তপস্যা করে দৈত্যরাজ হিরণ্যকশিপুর মনে ব্যথা দেন এবং হিরণ্যকশিপু এদের শাপ দেন যে তারা তপস্যায় যতই ভগবান ব্রহ্মাকে তুষ্ট করুন না কেন, তারা তাদের পিতার দ্বারাই নিহত হবেন। মহাভারত পুরাণ মতে কংস কালনেমির অবতার। এই স্বরগর্ভ নামের দানবেরা তাঁদের পিতা কংসের হাতেই নিহত হয়েছে এবং হিরণ্যকশিপুর অভিশাপ অক্ষরে অক্ষরে ফলে গেছে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিডলাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিডলাইফ মানে ক্রাইসিস নয়, মিডলাইফ মানে ট্রান্সফরমেশন। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন কালনেমির পুত্রদের একত্রিতভাবে স্বরগর্ভ নাম দেওয়া হয়েছে, কিন্তু তাদের সংখ্যা সত্যি 6 কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট কথা হরিবংশে নেই। দ্বিতীয়ত, দেবকীর পুত্রদের সংখ্যা 6 বলেই পূর্বজন্মে স্বরগর্ভ নামক দানবকে বহু বচনে ডাকা হয়েছে সর্বত্র। কিন্তু নৃসিংহপ্রসাদ ভাদুরী লক্ষ্য করেছেন হরিবংশের কথক ঠাকুর স্বরগর্ভ বলতে এক বচন ব্যবহার করেছেন। তিনি বলেছেন 6 দানবই তখন দেবকীর গর্ভে জন্ম নিয়ে স্বরগর্ভ হলেন। কাজেই আমরা ধারণা করতে পারি স্বরগর্ভ আসলে একজনেরই নাম। নামের মধ্যে স্বর থাকার ফলে দেবকীর নিহত সন্তানদের সংখ্যা 6 বলা হয়েছে। এতে পৌরাণিকদের সুবিধেই হয়েছে, কারণ পরপর 6টি শিশুকে আছড়ে মারার ফলে একদিকে যেমন কংসের নৃশংসতা বেশি করে দেখানো হয়েছে, অন্যদিকে বসুদেবের করুণ অবস্থা বেশি প্রকট হয়ে উঠেছে।
তাছাড়া বিশাল কোনো ব্যক্তিত্বের জন্ম হওয়ার আগে তার পূর্বজন্মাদের আকালিক এবং কষ্টকর মরণ দেখানোটা অনেকটাই মহাকাব্যের অঙ্গের মধ্যে পড়ে। এতে ক্ষণজন্মা বিরাট পুরুষের একটা হিরোইক আইসোলেশন তৈরি হয়। দেবব্রত ভীষ্ম জন্মানোর আগেও একই রকম অকাল মৃত্যু আমরা দেখেছি। অষ্ট বসু 7 বসুকেই জন্মমাত্রেই জলে ডুবিয়ে মেরেছেন গঙ্গা। আপন মায়ের হাতে সে মৃত্যুর মতোই এখানে কালনেমিরূপী পিতা কংসের হাতে ষড়গর্ভের মৃত্যু হয়েছে। বসুদেব কংসের প্রতিপক্ষীয় নেতা ছিলেন। কংসের অত্যাচার যখন বসুদেবের ঘর পর্যন্ত এসে পৌঁছয়, তখনই তিনি তার বিশ্বস্ত বন্ধু নন্দগোপের বাড়িতে রোহিণীকে রেখে এসেছিলেন তার নিরাপত্তার কারণে, এবং তখনই হয়তো তিনি গর্ভবতী ছিলেন। আর ওদিকে ষড়গর্ভ আসলে একটিমাত্র দানবের নাম, এবং দেবকীর একটিমাত্র সন্তানই কংসের হাতে নিহত হয়েছে, যার নাম ষড়গর্ভ। ওদিকে স্বাভাবিক নিয়মে রোহিণীর গর্ভে শঙ্কর্ষণ বলরাম জন্মগ্রহণ করেছে। সময়ের দিক থেকে যদি হিসেব করা যায়, তবে বলতে হবে শঙ্কর্ষণ বলরাম ছিলেন কৃষ্ণের ঠিক 1 বছরের বড়, আর কৃষ্ণকে আমরা অর্জুনের সমবয়সী বলে জানি। ওদিকে যে শিশুপুত্রটি বেতের পেটিকায় শায়িত অবস্থায় ভেসে যাচ্ছিল, সে বলরাম এবং কৃষ্ণের থেকে অন্তত 4-5 বছরের বড়। বসুদেব কারাগারে বন্দী হবার বেশ কিছু আগে কুন্তির কানিন পুত্র লাভের ঘটনাটি ঘটে যায়। বসুদেবের সঙ্গে তখনও দেবকীর বিয়ে হয়নি। ওদিকে কুরু রাজ্যে বিচিত্রবীর্যের জ্যেষ্ঠ পুত্র ধৃতরাষ্ট্র তখন সবে বিয়ে করতে চলেছেন গান্ধার রাজ্যে। গান্ধার রাজ সুবলের মনে সামান্য একটু দুঃখ ছিল। জামাইটি জন্মান্ধ, বয়োজ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও রাজ্য পাননি, সেই রকম একটি পুরুষের হাতে মেয়ে তুলে দিতে হবে। সুবলের একটু খারাপই লাগছিল। শেষে কুরুবংশের মর্যাদা এবং পাণ্ডুর রাজা হওয়া সত্ত্বেও কুরু রাজ্যে ধৃতরাষ্ট্রের সম্মান মাথায় রেখে গান্ধার রাজ সুবল শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা 64 পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।